আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। ব্যাংক ও আর্থিক খাতে 4 দশক ধরে লুটপাট চলছে বলে অর্থনীতিবিদ সেলিম রায়হানের মন্তব্য। মুখোশ পাল্টে লুটেরাদের ফিরে আসার শঙ্কা। নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু হয়েছে বলছে বিএনপি। দ্রুততম সময়ে নির্বাচন দাবি। গত বছর বাংলাদেশে বিদেশি বিনিয়োগ প্রায় $4 বিলিয়ন নয়, ছিল $1 বিলিয়নেরও নিচে, জানালেন বিডার চেয়ারম্যান। দুর্নীতি সহ 5 সমস্যা চিহ্নিত। এবং জলবায়ু অভিঘাত মোকাবেলায় প্রতিশ্রুত অর্থ সাহায্য অপর্যাপ্ত, দাবি ক্ষতিগ্রস্ত দেশগুলোর। জীবাশ্ম জ্বালানি বন্ধে দোদুল্যমানতায় হুমকিতে ধরিত্রী। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। ব্যাংক তথা আর্থিক খাতের করুণ দশার জন্য কেবল গত 15 বছরের অনিয়মকেই দায়ী করলে ভুল হবে, বরং 4 দশক ধরে লুটপাট এবং আইনের শাসন না থাকার পরিণতি আজকের ডুবন্ত দশা। শ্বেতপত্র প্রণয়ন কমিটির অন্যতম সদস্য ডক্টর সেলিম রায়হান এই মন্তব্য করেছেন। এই অর্থনীতিবিদের শঙ্কা, সমস্যার মূলে হাত না দিলে পুরনো খেলোয়াড়রা মুখোশ পাল্টে নতুন সাগরেদ নিয়ে আবারও লুণ্ঠনের রাজত্ব কায়েম করবে। রিজভি নওয়াজ জানাচ্ছেন। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে এফডিসিতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের অংশগ্রহণে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা। আর্থিক খাতে হজবরলা অবস্থার জন্য রাজনীতিতে ব্যবসায়ীদের আধিপত্যই দায়ী। এ বিষয়ে পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক তুলে ধরেন ইডেন মহিলা কলেজ এবং তিতুমির কলেজের বিতার্কিকরা। প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সেলিম রায়হান। অর্থনীতিতে অনিয়ম নিয়ে সব সময় সোচ্চার থাকা এই অর্থনীতিবিদের পরামর্শ, অসৎ ব্যবসায়ী, পথভ্রষ্ট রাজনীতিবিদ এবং নীতিভ্রষ্ট আমলার যোগসাজশ ভেঙে ফেলার, না হলে হাজারো মানুষের জীবনের বিনিময়ে অর্জিত সুযোগ পথ হারাবে। শঙ্কা তার। বাংলাদেশ গত 5 দশকে তার উন্নয়নের যাত্রায় গত 1.5 দশকে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা অথবা উন্নয়ন কর্মকাণ্ডের প্রচেষ্টা নেওয়া হয়েছিল, যেগুলোকে কেন্দ্র করে কিন্তু দুর্নীতিগুলো হয়েছে। এবং সুতরাং আমাদের ওই পার্সপেক্টিভে যদি আমরা হারিয়ে ফেলি, তাহলে কিন্তু হঠাৎ করে মনে হতে পারে যে এটা গতকালের ঘটনা। এটা কিন্তু গতকালের ঘটনা নয়, এটা একটা কন্টিনিউশন। এবং আপনাদেরকে বলতে পারি যে এখানে এতই দক্ষ খেলোয়াড় ছিল এই আর্থিক খাতে বিশৃঙ্খলা অথবা ঋণ খেলাপির মধ্যে, যারা সরকার পরিবর্তনের মধ্যে দিয়েও তাদের কোনো সমস্যা হয়নি। আমরা যতই কাগজে কলমে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আইন কানুন লিখে রাখি না কেন, যদি রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং আমলাদের ওই দুষ্টচক্র এটা চলতে থাকে এবং নতুন দুষ্টচক্র সৃষ্টি হয় সামনের দিনগুলোতে, তাহলে কিন্তু তারা কিন্তু এই কাগজে কলমে কি লেখা আছে সেগুলো তারা পরোয়া করবে না। প্রয়োজনে তারা ওই কাগজে কলমে যা লেখা আছে সেগুলো তারা নতুন ব্যাখ্যা নিজেদের জন্য তৈরি করে নেবে, অথবা তারা নতুন আইন তারা সৃষ্টি করে নেবে। দেশের বাইরে বসে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে হুমকিদাতা এস আলমের বিরুদ্ধে শক্ত থাকার আহ্বান জানানো হয় আলোচনায়। ভীত হওয়ার কোনো কারণ নেই। এবং বাংলাদেশ ব্যাংকে আমার কাছে মনে হয় যে গভর্নর এবং বাংলাদেশ ব্যাংকের যারা এই বিষয়গুলো হ্যান্ডেল করছেন, তাদের অস্বস্তিতে পড়ার কোনো কারণ নেই। যারা এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগগুলো শক্তভাবে হতে হবে। যে সরকার আসুক না কেন, আমরা এই শপথ করতে চাই, আমরা যে কোনো সরকারের যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা আজকে ছাত্র জনতা একত্রিত হয়েছি, আমরা ভয়েস রেজ করব। জুলাই আগস্ট বিপ্লবে শহীদ হওয়া শিক্ষার্থীদের ছবি টাকায় ছাপানোর প্রস্তাব দেন তিনি। রিজভি নওয়াজ, চ্যানেল আই, ঢাকা।
নতুন নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তবে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন তারা। বিপ্লবের পর উপদেষ্টাদের বিপ্লবী হওয়া উচিত ছিল মন্তব্য করে তারা বলেন, উপদেষ্টারা চাকরিজীবীদের মতো আচরণ করছেন। শাকের আদনান জানাচ্ছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের 13তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন। পৃথক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠান। বিএনপি নেতারা বলেন, নতুন নির্বাচন কমিশনের ওপর তারা আস্থা রাখতে চান, তবে কথা বেশি না বলে যেন কাজ বেশি করেন। আমরা ওনার উপরে এবং এই নতুন নির্বাচন কমিশনের উপরে আস্থা রাখতে চাচ্ছি, তবে আমাদের অনুরোধ থাকবে যে কথা কম বলে বেশি কাজ দিয়ে সেটা প্রমাণ করার চেষ্টা করা উচিত শুরু থেকেই। আমি আপনাদেরকে একটাই কথা বলতে চাই, আগামী যে নির্বাচন হবে নির্বাচন কমিশনারের কাছে আমাদের একটাই দাবি, আমাদের নির্বাচনটা খুব তাড়াতাড়ি দেওয়ার জন্য। নয়াপল্টনে জুলাই আগস্টে গণহত্যার শিকার শ্রমিক রিকশা চালকদের হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে দলের নেতারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ সহ বিভিন্ন ইস্যুতে কথা বলেন। জনগণের যে সাফারিং, সেই সাফারিং তো ঠিকই আছে। আলুর কেজি তো 70 থেকে 75 টাকা এখনো যদি থাকে, তাহলে মানুষের যে বিশ্বাস একটি গণতান্ত্রিকভাবে গণতন্ত্রের চেতনার প্রতি একটি সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার মানুষের যে আস্থা, সে আস্থা তো কমতে থাকবে। এই যে আত্মদান, এই যে রক্তপাত, এই যে অকাতরের জীবন দিয়ে দেওয়া, এটা সম্পূর্ণ ব্যর্থ হবে। আর কয়েকটা আপনার সুখে থাকা উপদেষ্টা এসে বড় বড় কথা বলবে, আর তারা নিজের মতো করে যা ইচ্ছা তাই করবে, এইটা চলতে দেওয়া যেতে পারে না। 19 জন উপদেষ্টারা তারা তো চাকরিজীবীর মতো তারা কাজ করছে, কিন্তু বিপ্লবী সরকারের উপদেষ্টারা তো হবেন বিপ্লবী। দেশের বিরুদ্ধে যে কোনো ধরনের গুজব ও ষড়যন্ত্র থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের উন্নত চিকিৎসার জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য শাহরিয়ার মোহাম্মদ ইয়ামিন। চ্যানেল আইকে তিনি বলেন, গুরুতর আহত 5 জনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর ও থাইল্যান্ডে পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে অন্যদের বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে। শিগগিরই নিহতদের পরিবার ও আহতদের পুনর্বাসনের শুরু হবে বলে জানান তিনি। শহীদুল্লাহ রাজু জানাচ্ছেন। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন গণ অভ্যুত্থানে রূপ নেয়। শেষ পর্যন্ত পতন ঘটে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেডিকেল উইং এর তথ্য অনুযায়ী ছাত্র জনতার আন্দোলনে আহত হয়েছেন প্রায় 20,000, নিহত হয়েছেন 1,600 জনের বেশি। এর মধ্যে 900 জনকে শনাক্ত করা গেছে। এক চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে 550 জনের, আর 51 জনের 2 চোখই নষ্ট হয়ে গেছে। হাত পা হারিয়েছেন 21 জন, 13 জনের কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন করা হয়েছে। স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য শাহরিয়ার মোহাম্মদ ইয়ামিন বলেন, রায়ের বাজার বৌদ্ধভূমিতে 127টি কবর শনাক্ত করা হয়েছে। 127টা নিখোঁজ কবর শনাক্ত করা গেছে, যেটা রায়ের বাজার বৌদ্ধভূমিতে। এবং এমনও হয়েছে যে প্রত্যেকটা কবরে অন্তত 3-4টা করে লাশও আছে, যারা এই কাজ করছিলেন তাদের ভাষ্য অনুসারে। তো আমি যদি টোটাল ক্যালকুলেশনের একটা আনুমানিক যদি দাঁড় করাই, তাহলে শহীদের সংখ্যা 2,500 থেকে 3,000 প্লাস। পর্যাপ্ত চিকিৎসা সুবিধা না পাওয়ার বিষয়ে অভিযোগ ও সার্বিক অগ্রগতি সম্পর্কে জানান তিনি। জুলাই ফাউন্ডেশনের প্রথম আমরা 100 কোটি টাকা বাজেট দিয়ে শুরু করছিলাম। সো সময়ের প্রেক্ষাপটে আমরা সেটা বাড়িয়ে প্রায় 1,000 কোটি টাকার আমরা বাজেট নির্ধারণ করেছি। সো আমাদের এই আহত এবং শহীদ যোদ্ধা যারা আছেন, সর্বোচ্চ সাপোর্ট এবং তারা যেন পায়, সেই চেষ্টাটা জুলাই ফাউন্ডেশন করে যাচ্ছে। ছাত্র জনতার অভ্যুত্থানে আহত ও নিহতদের বিভিন্ন তথ্য ছাড়াও যে কোনো সমস্যায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের হটলাইন 16000 নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।
2023 সালে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ প্রায় $4 বিলিয়ন কথা বলা হলেও প্রকৃতপক্ষে তা ছিল $1 বিলিয়ন নিচে। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নতুন চেয়ারম্যান কথা জানিয়েছেন। বিনিয়োগ না আসার পেছনে দুর্নীতি সহ 5টি সমস্যাকে চিহ্নিত করে কাজ শুরু করেছেন তিনি। বর্তমানে রাজনৈতিক ঝুঁকি কমে যাওয়া, বৈদেশিক মুদ্রার বিনিময় হার ও রিজার্ভ স্থিতিশীল থাকা এবং লাইসেন্স সহজীকরণের উদ্যোগ নেয় বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা দেখছে বিডা। পরাগ আজিম জানাচ্ছেন। রিপোর্টটি এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছায়নি, চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। স্বাগত বক্তব্যে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন, গণমুখী জনস্বার্থে নিবেদিত কল্যাণকর রাষ্ট্র গঠনে বিমান বাহিনীর সব সদস্য মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। ওবায়দুল রশিদ জানাচ্ছেন। রাজধানীর শাহীন হলে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারদের সংবর্ধনা অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে বিমান বাহিনীর সদস্যদের বিরচিত অবদান নিয়ে নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়, যেখানে দেখানো হয় মাত্র 3টি হেলিকপ্টার ও বিমান নিয়ে গঠিত কিলো ফ্লাইটের সদস্যরা কিভাবে দুঃসাহসিক অভিযান চালিয়ে বিজয় ত্বরান্বিত করেছিলেন। স্বাগত বক্তব্যে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন, কিলো ফ্লাইটের সদস্যদের অবদানের জন্য বাংলাদেশ বিমান বাহিনী গর্বিত। একটি গণমুখী জনস্বার্থে নিবেদিত ও কল্যাণকামী রাষ্ট্র গঠনে বাংলাদেশ বিমান বাহিনীর সকল সদস্য যে কোনো প্রয়োজনে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে এবং দেশের আর্থমানবিক বা আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে এবং রাখবে। দেশমাতৃকার প্রতিরক্ষার পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনীর সকল সেবাধর্মী কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আমার দৃঢ় বিশ্বাস। বাংলাদেশ বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারদের সংবর্ধনা দেন বিমান বাহিনী প্রধান। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। 2023 সালে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ প্রায় $4 বিলিয়ন কথা বলা হলেও প্রকৃতপক্ষে তা ছিল $1 বিলিয়ন নিচে। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নতুন চেয়ারম্যান কথা জানিয়েছেন। বিনিয়োগ না আসার পেছনে দুর্নীতি সহ 5টি সমস্যাকে চিহ্নিত করে কাজ শুরু করেছেন তিনি। বর্তমানে রাজনৈতিক ঝুঁকি কমে যাওয়া, বৈদেশিক মুদ্রার বিনিময় হার ও রিজার্ভ স্থিতিশীল থাকা এবং লাইসেন্স সহজীকরণের উদ্যোগ নেয় বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা দেখছে বিডা। পরাগ আজিম জানাচ্ছেন। বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে নানা সময়ে নানা উদ্যোগ নেওয়া হলেও তা পুরোপুরি কাজে আসেনি। গত 28শে মে বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী গত বছর বাংলাদেশের সরাসরি বিদেশি বিনিয়োগ কমেছে 14%। একই সময়ে নতুন বিনিয়োগ কমেছে 31%। ওই সময়ের তথ্য অনুযায়ী 2023 সালে দেশে বিদেশি বিনিয়োগ এসেছে $344 লাখ। তবে এই অঙ্কের চেয়েও আসলে বিদেশি বিনিয়োগ অনেক কম বলছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। দেশে যে বিদেশি বিনিয়োগ যথেষ্ট পরিমাণ আসেনি এটা তো খুবই ক্লিয়ার। ইনফ্যাক্ট আমরা যদি গত বছর ফর এক্সাম্পল গত বছর $4 বিলিয়ন এফডিআই আমরা বলছি হয়েছে, বাট সেটাকেও আপনি যদি ব্রেকডাউন করেন অ্যাকচুয়াল ইকুইটি ইনভেস্টমেন্ট যেটাকে আমরা একদম কোর এফডিআই বলি সেটা সংখ্যা কিন্তু $1 বিলিয়নেরও নিচে। বিনিয়োগ না বাড়ার পেছনে কিছু সমস্যা চিহ্নিত করেছে বিডা। এর মধ্যে দুর্নীতি ও ওয়ান স্টপ সেবা না পাওয়া অন্যতম। 5টা মূল সমস্যাতে এখন পিন ডাউন করেছি। করাপশন ইজ এ বিগ প্রবলেম, তো আমরা সেটাকে সলিউশন করার জন্য চেষ্টা করছি যে যতটুকু ডিজিটাইজ করে ফেলা যায় সার্ভিসেসগুলো। ওয়ান স্টপ সার্ভিসটাকে ফিক্স করার জন্য আমরা মাল্টি স্টেপ সলিউশনের কথা চিন্তা করছি। প্রথমটা হচ্ছে যারা একেবারেই সিগনিফিক্যান্ট হাই ভ্যালু ইনভেস্টর তাদের জন্য আমরা একটা রিলেশনশিপ ম্যানেজমেন্ট মডেল রোল আউট করার কথা চিন্তা করছি, যেগুলা হাই টাচ পয়েন্ট সরকারি সংস্থা সেগুলাকে আমরা আসলে বিডা অফিসে কোলোকেট করার চেষ্টা করব। সো এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি যে এনবিআর একটা সিঙ্গুলার জায়গায় আমরা সার্ভিসটাকে নিয়ে আসলে জিনিসটা অনেক ফাস্ট ট্র্যাক হবে। গণ অভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর বিনিয়োগ পরিস্থিতি ইতিবাচক দিকে মোড় নিচ্ছে বলেও জানিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান। বাংলাদেশ এখন একটা ফেয়ার ইলেকশনের দিকে যাচ্ছে।
সময়সীমাটা জানতে পারলেই ওনারা মোটামুটি এই ব্যাপারটা নিয়ে স্যাটিসফাইড হবেন। এফএক্স রিজার্ভ নিয়ে যে কমপ্লেনটা অনেক ইনভেস্টারের ছিল বা যে ভয়টা ছিল বা ফরেন কারেন্সি এক্সচেঞ্জ রেট নিয়ে যে ভয়গুলো ছিল সেগুলো কিন্তু এখন একটু স্টেবিলিটিতে চলে এসেছে। একটা ইনভেস্টর যখন বাংলাদেশে ল্যান্ড করে তখন সে যেই ধরনের লিগাল ফ্রেমওয়ার্ক, সে যেই ধরনের ফ্যাসিলিটিস এক্সপেক্ট করে, সে যেই ধরনের ট্রিটমেন্ট এক্সপেক্ট করে সেগুলো আমরা রিজলভ করতে পারছি কিনা, তো সেই ক্ষেত্রে বিডার অনেক কাজ করার আছে। বিদেশে উচ্চতর পড়াশোনা শেষে ব্যাংকার হিসেবে বিদেশেই ক্যারিয়ার তৈরি করা আশিক চৌধুরী বললেন, উন্নত দেশে বিনিয়োগকারীদের প্রাধান্য দিয়ে প্রতিষ্ঠানকে সাজানো হয়। সে অনুযায়ী নিয়মের বেড়াজাল সহজ করে বিনিয়োগ মাইন্ডসেট পরিবর্তন করতে চান তিনি। আজিম, চ্যানেল আই, ঢাকা। জলবায়ু অভিঘাত মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোর 1.3 ট্রিলিয়ন মার্কিন ডলার চাহিদার বিপরীতে 2035 সালের মধ্যে 250 বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন নিশ্চিতের সিদ্ধান্ত এসেছে। বাকুতে জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনের শেষ মুহূর্তে প্রকাশিত খসড়ায় উঠে আসা ঘোষণাকে একেবারে পর্যাপ্ত নয় আখ্যায়িত করে সরকারি এবং গ্রান্ট ভিত্তিক জলবায়ু অর্থায়নের আহ্বান জানিয়েছে ক্ষতিগ্রস্ত এবং ঝুঁকিতে থাকা দেশগুলো। এদিকে জীবাশ্ম জ্বালানি বন্ধে জোর প্রতিশ্রুতি সত্ত্বেও সৌদি আরব সহ কিছু পক্ষের দোদুল্যমান অবস্থানে হুমকিতে ধরিত্রীর ভবিষ্যৎ। আজারবাইজানের বাকু থেকে আরো জানাচ্ছেন আলিমাল রাজি। প্রতিনিয়ত বৈশ্বিক উষ্ণায়ন বার্তা দিচ্ছে ধ্বংসাত্মক বিভীষিকাময় ভবিষ্যতের। পূর্বাভাস বলছে 2024 হতে যাচ্ছে সভ্যতার উষ্ণতম বছর, যা বার্তা দিচ্ছে তাপজনিত দুর্যোগ ও মৃত্যুর মিছিল দীর্ঘ করার। সংকট থেকে উত্তরণে জাতিসংঘ জলবায়ু সম্মেলনের 29তম আসরের শেষ পর্যায়ে এসে যখন খসড়া টেক্সট প্রকাশিত হলো, তখন জীবাশ্ম জ্বালানি বন্ধে গৃহীত প্রতিশ্রুতি বাস্তবায়নে নেই কার্যকর কোনো উদ্যোগ। বিশ্বব্যাপী জলবায়ু সংকট মোকাবেলায় এখনও প্রয়োজনীয় অর্থের সংস্থান না হওয়াকে দীর্ঘমেয়াদে হতাশাব্যঞ্জক বলছেন বিশ্লেষকরা। কয়েকটি জিনিসকে জোর দেওয়া হয়েছে, সেটা হলো NCQG, যেটা নিউ কালেকটিভ কোয়ান্টিটিফাইড গোল, এবং এটার পাশাপাশি লস অ্যান্ড ড্যামেজে আমরা বেশি গ্র্যান্ট চাচ্ছি কম্পেয়ার টু লোন। পাশাপাশি LDC কান্ট্রিগুলোর জন্য সেপারেট ফান্ড থাকার ব্যাপারে বলা হয়েছে। LDC কান্ট্রিগুলো যেন ডাইরেক্ট টু অ্যাক্সেস ফান্ড হয় সে ব্যাপারেও কিন্তু কথা বলেছে। যেন কিছু তুলে ধরেছি ড্রাফটের মধ্যে, এবং এটা এখন ফাইনাল স্টেজে আছে। বাকু COP29-এ খুব বেশি যে প্রাপ্তি হয়েছে বলবো না, আবার একেবারেই প্রাপ্তি হয়নি তাও না। আবার আগামী বছর ব্রাজিলে যখন COP30 হবে তখন আবারও আমরা আমাদের দাবি দাওয়াগুলো তুলে ধরব। যারা ভালনারেবল কান্ট্রি তারা যেন আমরা এক থাকি এবং একসাথে দাবিগুলো তুলে ধরতে পারি। এদিকে অচলাবস্থার মধ্যে সংযুক্ত আরব আমিরাত জীবাশ্ম জ্বালানি থেকে ধীরে ধীরে সরে আসার বিষয়ে দেশগুলোকে তাদের পূর্বের প্রতিশ্রুতি রক্ষা করার আহ্বান জানালেও সৌদি আরব এবং তার মিত্ররা এই পরিবর্তনের প্রস্তাব ঠেকানোর জন্য কার্যত বাধা দিচ্ছে। এমন অবস্থা সংকট ঘনীভূত করবে উল্লেখ করে ব্যাপক বিক্ষোভ করেছেন পরিবেশবাদীরা। জলবায়ু অর্থায়নে বেসরকারি খাতকে যুক্ত করার প্রসঙ্গকে অনেকে ইতিবাচকভাবে দেখলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না হওয়ায় এখনও কাটেনি অনিশ্চয়তা। আর বাস্তবতা বলছে বিভিন্ন টেবিল আর ফোরামের আলোচনাতেই ঝুলে আছে মানব সভ্যতার ভবিষ্যৎ। আজারবাইজানের বাকু থেকে আলিমাল রাজি, চ্যানেল আই। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিপ্লব পরবর্তী বাংলাদেশকে এগিয়ে নিতে হলে ঐক্যের বিকল্প নেই। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে দলমত নির্বিশেষে বৃহত্তর জাতীয় ঐক্য দরকার। শুক্রবার বিকেলে নাটোর সদরের তেবাড়িয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসমাবেশে তিনি অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। স্থানীয় রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জনসমাবেশে আরও ছিলেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। সকলের উচিত যেভাবে হোক আগামী দিনে এই শেখ হাসিনা এবং শেখ হাসিনার দোসরদের ষড়যন্ত্র যেন আবার নতুন করে আরো ষড়যন্ত্র করতে না পারে, এই জন্য সকল রাজনৈতিক দলের ঐক্যের বিকল্প নেই। সংবাদের পর্যায়ে নিয়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানায় নেতানিয়াহুর ক্ষোভ, ইউরোপীয় ইউনিয়ন স্বাগত জানালেও ইহুদি বিদ্বেষী বললেন বাইডেন।
বিরতির পরে আমন্ত্রণ আরও একবার। নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি, শুদ্ধ বাংলা বানান ও ব্যবহার ছড়িয়ে দিতে ষষ্ঠবারের মতো ইস্পাহানি টে লিমিটেড আয়োজন করছে বাংলা প্রতিযোগিতা ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ। প্রতিযোগিতায় কুমিল্লা অঞ্চলের প্রাথমিক বাছাই পর্ব শেষে চূড়ান্ত পর্বে ঢাকায় আসার সুযোগ পেয়েছেন সেরা 5 বাংলাবিদ। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক আমিরুল কায়সার। আরও জানাচ্ছেন আবুল কাশেম হৃদয়। বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ইস্পাহানি মির্জাপুরের উদ্যোগে ও পৃষ্ঠপোষকতায় মাতৃভাষা বাংলা নিয়ে দেশের সবচেয়ে বড় মেধাভিত্তিক টিভি রিয়েলিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ পর্বের কুমিল্লা অঞ্চলের বাছাই পর্ব শুরু হয়েছে। কুমিল্লার ঐতিহ্যবাহী নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী আয়োজিত বাছাই পর্বের প্রতিযোগিতায় অংশ নেওয়া সহস্রাধিক শিক্ষার্থী বলেছেন, বাংলা ভাষাকে আরও নিবিড়ভাবে জানতে পেরে তারা খুবই খুশি। এটার মাধ্যমে আমরা বাংলাকে আরো সম্প্রসারিত করে জানার সুযোগ পেয়েছে। বাংলাবিদের এই সুন্দর একটা উদ্যোগের জন্য আমরা বাংলা সম্পর্কে জানতে পারছি, তারপর কবিতা সম্পর্কে, কবিদের সম্পর্কে জানতে পারছি। পরীক্ষা দেওয়ার মাধ্যমে আমাদের অজানা কিছু তথ্য আমরা জানতে পেরেছি। বাংলাবিদের মাধ্যমে আমাদের দেশের শিক্ষার্থীরা বাংলা সম্পর্কে আরো জানতে পারবে, বাংলার প্রশ্ন, বাংলার ব্যাকরণ সম্পর্কে আরো জানতে পারবে। প্রাথমিক বাছাই পর্ব শেষে চূড়ান্ত পর্বে ঢাকায় যাবার সুযোগ পাচ্ছে কুমিল্লা অঞ্চলের সেরা 5 জন বাংলাবিদ। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে আছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর জি.এম. মনিরুজ্জামান এবং প্রথিতযশা আবৃত্তি শিল্পী মাহিদুল ইসলাম। প্রতিযোগিতাটি পরিচালনায় ছিলেন চ্যানেল আইয়ের তাহের শিপন। কুমিল্লা বিভাগে কিন্তু আমরা ব্যাপক সাড়া পেয়েছি। আমরা 15,000-এরও বেশি আমরা নিবন্ধন পেয়েছি কুমিল্লা বিভাগ থেকে, যা গতবারের চেয়েও বেশি। এবং আমরা নিবন্ধনের দিক থেকে বলতে পারি যে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ টিভি রিয়েলিটি শো এটাই। শিক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকরা বলেছেন, আগামী প্রজন্মকে বাংলায় সমৃদ্ধ করতে এই প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমার সন্তানও শিখুক, জানুক, যত বড় হোক, যত দূরে যাক, বাংলা যেন তার অন্তরে সবসময় গাঁথা থাকে, এটা যেন সে কখনো দূরে ফেলে না দেয়। বাচ্চাদের মধ্যে একটা মননশীলতার সৃষ্টি হয় এবং যে ব্যস্ততা, তার আগ্রহ, এতে সাধারণ জ্ঞানের একটা বৃদ্ধি পায়। ঢাকায় মূল পর্ব শেষে দেশ সেরা বাংলাবিদ জিতে নেবে 10 লক্ষ টাকার মেধাবৃত্তি এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাবে যথাক্রমে 3 লক্ষ টাকা এবং 2 লক্ষ টাকার মেধাবৃত্তি। এছাড়াও প্রথম 10 জন প্রতিযোগী পাবে একটি ল্যাপটপ সহ ব্যক্তিগত গ্রন্থাগারের জন্য 50,000 টাকা সমমূল্যের বাংলা বই ও বইয়ের আলমারি। আবুল কাশেম হৃদয়, চ্যানেল আই, কুমিল্লা। নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের পাশাপাশি হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। এই রায়কে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন সহ ইউরোপের বিভিন্ন দেশ। তবে আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নেতানিয়াহু বলেছেন, আইসিসির সিদ্ধান্তকে বৈধ বলে স্বীকার করবে না ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও এই গ্রেপ্তারি পরোয়ানাকে ইহুদি বিদ্বেষী হিসেবে আখ্যা দিয়েছেন। নিরাপত্তা হুমকি মোকাবিলায় সবসময় ইসরায়েলের পাশে থাকার ঘোষণা দিয়েছেন তিনি। মার্কিন সিনেটও ইসরায়েলে অস্ত্রের চালান বন্ধ করার একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। হিজবুল্লাহ নেতা নাইম কাশেম বলেছেন, আগে লেবাননের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, তারপর সম্পূর্ণ যুদ্ধবিরতি। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। ময়মনসিংহের ঐতিহ্যবাহী মহুয়া নৃত্য পরিবেশনের মাধ্যমে ইউরোপিয়ান আর্ট হাউস সিনেমা ডের 9ম আসর এবার ময়মনসিংহে হয়েছে। শুক্রবার ময়মনসিংহ নগরীর টাউন হলে অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানের ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসুদুপুই, ইউনেস্কোর বাংলাদেশের প্রধান ডক্টর সুসান ভাইস এবং অন্যরা। দিনব্যাপী আয়োজনে সমসাময়িক ইউরোপিয়ান আর্ট হাউস চলচ্চিত্র প্রদর্শনী, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের বাংলাদেশি প্রিমিয়ার আয়োজন এবং ময়মনসিংহ শহরের ঐতিহাসিক স্থানগুলো ভ্রমণের আয়োজন করা হয়। এবারে কৃষি সংবাদ।
গাইবান্ধায় এবছরও মুড়ি কাটা পেঁয়াজের চাষ বৃদ্ধি পেয়েছে। অনুকূল আবহাওয়ার সময় মতো সার, সেচ এবং সঠিক পরিচর্যা করায় উৎপাদিত পেঁয়াজের ফলন নিয়ে আশাবাদী চাষিরা। গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের পাঠানো তথ্য ভিডিওচিত্রে আল মুকসেদ জানাচ্ছেন। গাইবান্ধা জেলার বেশ কিছু উপজেলার কৃষক মুড়ি কাটা পেঁয়াজ চাষ করছেন। শীতের শুরুতেই পেঁয়াজ পাতাসহ বিক্রি হলেও পরে তা মুড়ি কেটে বিক্রি করেন কৃষক। আমি এবার গাড়ছি 5 মণ, ভাই বাঁচতে আমার সবাই মিলে ভাই সবাই গাড়ি আমরা 10 মণ, 5 মণ, 15 মণ এরকম। আমরা ফুলকোটাও বিক্রি করি, পাতাটাও বিক্রি করতে পারি এবং যে বলটা থাকে সেটাও আমরা বিক্রি করি। অল্প সময়ের মধ্যে আমরা এটা করে এটা আলু চাষ করি। অনুকূল আবহাওয়া আর সময় মতো সার, সেচ, পরিচর্যা ও রোগবালাই দমনে কীটনাশক প্রয়োগ করায় এবার মুড়ি কাটা পেঁয়াজের ফলন ভালো হয়েছে বলছেন কৃষকরা। 45 থেকে 50-60 দিনের মধ্যে আমরা ওই আবারটা তুলে আবার আলু চাষ করতে পারি, ভুট্টা চাষ করতে পারি, মানে অনেক ধরনের আমরা আবাদ করতে পারি। আর কিষেন, পেঁয়াজ, ঔষধ সব মিলে 90,000 টাকা খরচা। তা আমরা তো আশাবাদী যে আমরা 2-2.5 লক্ষ টাকার মতো বিক্রি আসতে পারে। পেঁয়াজের ফলন বাড়াতে মাঠ পর্যায়ে কৃষকদের প্রযুক্তিগত পরামর্শ ও সহায়তা দিচ্ছে উপজেলা কৃষি বিভাগ। কৃষকরা এইটা আসলে করে কম সময়ে যাতে অধিক লাভ, সেক্ষেত্রে আমরা কৃষি বিভাগ থেকে কৃষকদের পরামর্শ দিচ্ছি। আমরা শাকসবজির পাশাপাশি তাদেরকে মুড়ি কাটা পেঁয়াজ চাষ করার জন্য উদ্বুদ্ধকরণ করতেছি। আমরা আশা রাখতেছি কৃষক যদি এটা অতি তাড়াতাড়ি ফলাতে পারে তাহলে কৃষক অবশ্যই লাভবান হবে। জেলায় এবছর 1944 হেক্টর জমিতে মুড়ি কাটা পেঁয়াজ চাষ হয়েছে। মৌসুম শেষে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছেন স্থানীয় কৃষি সম্প্রসারণ বিভাগ। আল মুকসিদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। কর্তৃপক্ষের উদাসীনতার অব্যবস্থাপনায় বেদখল হয়ে গেছে ভোলার লালমোহনের নির্মাণাধীন বীর বিক্রম হাফিজউদ্দিন স্টেডিয়াম। দীর্ঘদিন ধরেই ভাগাড়ে পরিণত হয়েছে স্টেডিয়ামটি, এমনকি গড়ে উঠেছে বসতিও। দ্রুত নির্মাণ কাজ শেষ করে স্টেডিয়ামটি খেলার উপযোগী করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। হারুন রশিদের তথ্য ও ভিডিওচিত্রে আরও জানাচ্ছেন আফরোজা হাসি। 2008 সালে ভোলা চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের পাশে লালমোহনে শুরু হয় বীর বিক্রম হাফিজউদ্দিন স্টেডিয়ামের নির্মাণ কাজ। আধুনিক গ্যালারি ও মার্কেট নির্মাণ সহ অত্যাধুনিক স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা থাকলেও অজানা কারণে মাঝপথেই বন্ধ হয়ে যায় নির্মাণ কাজ। দীর্ঘদিন ধরেই মাঠটিকে ময়লার ভাগাড় হিসেবে ব্যবহার করছে লালমোহন পৌরসভা। পরিণত হয়েছে গরু ছাগলের বিচরণ ক্ষেত্রে। যুব সমাজ আছে, তারা এই স্টেডিয়ামে খেলাধুলা করতে পারে না, আগে খেলছিল। তারপরে আমাদের পৌরসভা থেকে যে ময়লা এখানে ফালাইছে, ময়লার বিভিন্ন গাড়ি টাড়ি আইনে ময়লা ফালাইতে আমরা বহুবার এই মেয়রের কাছে জানাইছি এই সমস্ত ঘটনা। আমাদের তো একটা খেলার মাঠও দরকার, আর নাহলে আমরা খেলুম কোদিকে? এদিকে একটা মাদ্রাসা আছে, এছাড়া আরও অনেক কিছু স্কুলও আছে। এর দিকে মানে আমরা খেলি, প্রতি শুক্রবারেও খেলার আমাদের কোনো সুযোগ নেই। স্থানীয়দের অভিযোগ, উদ্দেশ্যমূলকভাবেই অযত্ন আর অবহেলায় মাঠটি খেলাধুলার সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। আমরা বিগত দিন খেলছিলাম, কিছুদিন খেলার পরে স্টেডিয়ামে পৌরসভা থেকে যে ময়লার স্তূপ ফালাইছে, এরপরে কেউ বালি ফালাই রেখেছে, কেউ গরু ফালে। আমাদের এলাকার পোলাপানের খেলার কোনো মাঠ নাই, ময়লা আবর্জনাতে পড়ে আছে। খাম্বা, এই যে ময়লা পৌরসভা, লালমোহন পৌরসভার যত ময়লা আছে এগুলাতে পড়ে রয়েছে। খোয়া, বালি, গরু, ছাগল। এই যে এই সাইডে আপনার ওই অনেক মানে যে অনেক মানুষ এই যে গরু ছাগল পালে। তবে এ বিষয়ে দ্রুত সংস্কারের আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো উদ্যোগই নেয়নি কর্তৃপক্ষ। ইতিমধ্যে জায়গাটা কিছু ময়লা আবর্জনা রয়েছে, পৌরসভার পক্ষ থেকে সেই ময়লা আবর্জনাগুলো ডিসপোজাল করার উদ্যোগ নেওয়া হয়েছে। কিছু ময়লা ওখান থেকে সরিয়ে ফেলা হয়েছে। লালমোহন পৌরসভার জন্য একটা ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে। যদি সেই প্লান্ট স্থাপন করা যায় তাহলে ভবিষ্যতেও যত ময়লা আবর্জনা আছে সেখানে সেগুলো যথাযথভাবে ট্রিটমেন্ট করা সম্ভব হবে আমাদের। দখল ও দুর্গন্ধ মুক্ত করে স্টেডিয়ামটি খেলাধুলার উপযোগী করার দাবি সব মহলের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সংবাদে আবারও সময় হলো বিরতির। আর বিরতির পর যখন ফিরছি তখন থাকছে সিইসি ও 4 কমিশনারের শপথ। রোববার দুপুর 1:30টায় সুপ্রিম কোর্টের শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। রোববার শপথ নেবে নতুন নির্বাচন কমিশন। ওই দিন দুপুর 1:30টায় সুপ্রিম কোর্টের প্রধান নির্বাচন কমিশনার ও 4 কমিশনারকে শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বৃহস্পতিবার সাবেক সচিব এএমএম নাসির উদ্দিনকে প্রধান করে 5 সদস্যের নতুন নির্বাচন কমিশন নিয়োগ দেন রাষ্ট্রপতি। কমিশনের অন্য সদস্যরা হলেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমানুল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তাহমিদা আহমেদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে এবং ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়েছে ওয়ালটন ডিআরইউ ক্রীড়া উৎসব 2024-এর সমাপনী ও পুরস্কার বিতরণী। ডিআরইউর সভাপতি সৈয়দ শুকুর আলী শুভর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি মোহাম্মদ নাসির শাহরিয়ার জাহিদি। বিশেষ অতিথি ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর FM ইকবাল বিন আনোয়ার ডন এবং অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম। প্রতিযোগিতায় স্পোর্টসম্যান অব দ্য ইয়ার হয়েছেন মাজহারুল ইসলাম মিথুন এবং স্পোর্টস উইমেন অব দ্য ইয়ার নির্বাচিত হন সাজিদা ইসলাম। শিক্ষা, সমাজসেবা, সাংবাদিকতা, অভিনয়, সঙ্গীত সহ বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের 12 গুণী ব্যক্তিকে ভিশন মাল্টিমিডিয়া পারফরম্যান্স অ্যাওয়ার্ড 2024 দেওয়া হয়েছে। সন্ধ্যায় রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে গুণীজনদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। অফিসার্স ক্লাব ঢাকার সাধারণ সম্পাদক ABM আব্দুল সাত্তার অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন ক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল খালেক। আয়োজকদের পক্ষ থেকে গুণী সঙ্গীত শিল্পী ফেরদৌস ওয়াহিদকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। আয়োজনের মিডিয়া পার্টনার চ্যানেল আই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আফসানা করিম রাশির মৃত্যুর ঘটনায় দায়ী অটোরিকশা চালককে গ্রেফতারের দাবিতে ক্যাম্পাসে মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা। রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশ থেকে মশাল মিছিল বের করা হয়, পরে ক্যাম্পাস প্রদক্ষিণ করে মশাল মিছিল। গত 19 নভেম্বর রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় ওই শিক্ষার্থী নিহত হয়। এরপর ক্যাম্পাসে অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। এই ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয় ডেপুটি রেজিস্ট্রার সহ 4 জনকে। বিরতির পর আপনাদের সাথে আছি চ্যানেল আই সংবাদ নিয়ে। শীতকালীন সবজি আসার কারণে বাজারে দাম কমতে শুরু করেছে, তবে বাড়ছে আলুর দাম, কিছুটা কমেছে আদা, পেঁয়াজ, রসুন ও চালের দাম। ব্রয়লার মুরগির দাম অনেকটা স্থিতিশীল। নিত্যপণ্যের বাজার দর নিয়ে আরো জানাচ্ছেন পরাগ কাসিম। বাজারে বাড়তি অবস্থায় থাকা দেশি ও ভারতীয় পেঁয়াজের দাম কেজিতে 10 টাকা কমেছে, তবে আলুর দাম 70 টাকার বেশি হয় এখনও অস্বস্তিতে ক্রেতারা। আদা, রসুন, ডাল, চিনি সহ কিছু নিত্যপণ্যের দাম স্থিতিশীল আছে। আলু গত সপ্তাহ চেয়ে এই সপ্তাহে কেজি প্রতি 2 থেকে 3 টাকা বাড়ছে। আমরা গত সপ্তাহ বিক্রি করছি আমরা 70 টাকা, এই সপ্তাহে 72 টাকা বিক্রি করতে হয়েছে। আর দেশি পেঁয়াজটা গত সপ্তাহে বেচছি আপনার 140 টাকা, এই সপ্তাহে 135-30। আর ইন্ডিয়ান পেঁয়াজটা গত সপ্তাহে বেচছি 120, এই সপ্তাহে 110। নতুন মৌসুম শুরু হয়, বাজারে চালের দামও কিছুটা কমেছে। আরও কমার সম্ভাবনার কথা জানালেন বিক্রেতারা। 28-29-এর দাম 2 টাকা করে কেজিতে কমাইছে আগের থেকে। এগুলি মনে করেন 60 টাকা বেচা যা, 58 টাকা কিনে আসতেছে। আগামী সপ্তাহ হয়তো আরও 1 টাকা 1.5 টাকা কমতে পারে। ফুলকপি, বাঁধাকপি, শিম সহ শীতকালীন সবজি উঠতে শুরু করেছে বাজারে, এজন্য সবজির দাম আগের চেয়ে কিছুটা কম। গত সপ্তাহ ফুলকপি ছিল আমাদের 60 টাকার বেশি, 70 করে বেশি, এই সপ্তাহে 50 বিক্রি করতেছি। লাউ ছিল একটা 70-80, এই সপ্তাহে 50 টাকা পাচ্ছে কাস্টমারে। শিমও গত সপ্তাহ ছিল 120 টাকা, এই সপ্তাহে 100 টাকা পাচ্ছে, 120 টাকা, 110 টাকা এরকম। ডিমের ডজন 150 টাকা, ব্রয়লার মুরগি 200 টাকা কেজি। নিত্যপণ্যের দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতাদের। আগের চেয়ে একটু স্বস্তি মনে হচ্ছে। আগে তো দেখা যাচ্ছে যে 100 নিচে কোনো কিছু কিনা গেছে না, এখন কিছুটা হলো কমছে, আগের চেয়ে কমছে। সাধারণ আয়ের মানুষের জীবনযাপন করা খুবই কষ্টকর হয়ে পড়ছে। যতটুকু আশা করতেছে ততটুকু এখনো হতেছে না। যারা টাকা পয়সা আছে এরা তো স্বাভাবিক নিতে পারে, যারা গরিব তারা তো এইভাবে কিনতে পারে না। সরকার চেষ্টা করে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে যদি চেষ্টা করে, মন থেকে চেষ্টা করে। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন, প্রায় 450 বছরের পুরনো চট্টগ্রামের আন্দরকিল্লার শাহী জামে মসজিদটি মুঘল স্থাপত্যের একটি অনন্য নিদর্শন। এখানকার মুসল্লিদের আকাঙ্ক্ষাকে বিবেচনায় রেখে এই মসজিদটিকে মসজিদে নববীর আদলে একটি আইকনিক মসজিদে নতুনভাবে নির্মাণ করা হবে। ডক্টর খালিদ আরও বলেন, মসজিদের নকশা প্রণয়নের জন্য স্থাপত্য অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। ডিসেম্বরের মধ্যে নকশা প্রণয়নের কাজ শেষে জানুয়ারিতে মসজিদের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।
বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য রাজধানীর গুলশানের একটি হোটেলে হয়েছে মাল্টি ডেস্টিনেশন এডুকেশন এক্সপো 2024। দিনব্যাপী এ মেলায় কানাডা ও যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি এবং যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের গ্লোবাল রিক্রুটমেন্ট পার্টনারদের সাথে শিক্ষার্থীদের সরাসরি মতবিনিময় ও পরামর্শ সেবা প্রদান করে অ্যাডমিশন কানেক্ট। মেলায় কানাডা এবং যুক্তরাষ্ট্রের প্রায় 20টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি সহ শিক্ষানুরাগীরা সে সময় উপস্থিত ছিলেন। উদযাপন করা হলো তারুণ্যের কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিনের জন্মদিন। সন্ধ্যায় পরিবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রের প্রাঙ্গণে গল্প কবিতায় এ আয়োজন করা হয়। কবির কবিতা থেকে আবৃত্তি করেন সীমা ইসলাম, মিতা আফরোজ সহ বিশিষ্ট বাচিক শিল্পীরা। আয়োজনে অংশ নেন দেশবরেণ্য কবি ও বিশিষ্টজনেরা। আলোচনায় লেখকের লেখার স্বাধীনতা নিয়ে কথা বলেন তারা। সে সময় ছিলেন বিপণন ব্যক্তিত্ব সৈয়দ আলমগীর, কবি মোহন রায়হান সহ দেশের প্রখ্যাত কবি, লেখক এবং শিল্পীরা। ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের উদ্যোগে শুরু হয়েছে এনডিএফ বিডি কোর 3.0 বিতর্ক প্রতিযোগিতা 2024। রাজধানীর মিরপুরের সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত প্রতিযোগিতায় দেশের 64টি জেলার শ্রেষ্ঠ বিতার্কিকরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে এবারের বিতর্ক প্রতিযোগিতাটি উৎসর্গ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোরহানুল হক সম্রাট। বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সে সময় ছিলেন ওয়ালমার্টের পরিচালক বিল্লা মুস্তাইন, এনডিএফ বিডির মহাসচিব আশিকুর রহমান সহ বিশিষ্টজনেরা। চট্টগ্রাম পলিটেকনিকে হামলাকারীদের শাস্তির দাবি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, একটি ছাত্র সংগঠন আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। অপরদিকে ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিকেলে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে। গতকাল বর্তমান এবং বহিরাগত শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে 20 জন ছাত্র আহত হয়। বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের কেন্দ্রীয় কমিটির মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেছেন, সংবিধান সংস্কার কমিশনে সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধি এবং সংবিধানে তাদের অবস্থান সুনিশ্চিত না হলে তারা কোনো পরিবর্তন মেনে নেবে না। 8 দফা দাবি নিয়ে নগরীর মাহিগঞ্জ কলেজ মাঠে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের রংপুর বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সমাবেশে জাতীয় হিন্দু মহাজোট ও সংখ্যালঘু মোর্চা সহ বিভিন্ন সনাতনী সংগঠনের নেতাকর্মী এবং রংপুর বিভাগের সনাতন ধর্মাবলম্বীরাও অংশ নেন। এরই সাথে সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। ব্যাংক ও আর্থিক খাতে 4 দশক ধরে লুটপাট চলছে বলে অর্থনীতিবিদ সেলিম রায়হানের মন্তব্য। মুখোশ পাল্টে লুটেরাদের ফিরে আসার শঙ্কা। নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু হয়েছে বলছে বিএনপি। দ্রুততম সময়ে নির্বাচন দাবি। গত বছর বাংলাদেশে বিদেশি বিনিয়োগ প্রায় $4 বিলিয়ন নয়, ছিল $1 বিলিয়নেরও নিচে, জানালেন বিডার চেয়ারম্যান। দুর্নীতি সহ 5 সমস্যা চিহ্নিত। এবং জলবায়ু অভিঘাত মোকাবেলায় প্রতিশ্রুত অর্থ সাহায্য অপর্যাপ্ত, দাবি ক্ষতিগ্রস্ত দেশগুলোর। জীবাশ্ম জ্বালানি বন্ধে দোদুল্যমানতায় হুমকিতে ধরিত্রী।